ভোট ইঞ্জিনিয়ারিং এর রাজসাক্ষী হিসেবে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে হচ্ছে বিচারের মুখোমুখি বা জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা এবং জুডিশিয়াল তদন্তের আহ্বানও জানিয়েছেন। কেন তাকেই আপনারা হচ্ছে রাজসাক্ষী হতে বলছেন এবং জুডিশিয়াল তদন্তের জন্য তা আপনারা বলছেন? আমি কি এখন বলবো? জি, না না অবশ্যই। সেটা ধন্যবাদ। আসলে জাস্টিস নট অনলি বি ডান, ইট মাস্ট সিম টু বি ডান। এখানে আপনি যখন কোনো দায়িত্বে পালন করবেন বা কোয়াসি জুডিশিয়াল দায়িত্বে বসবেন, তখন কিন্তু শুধু আপনি সুবিচার করছেন এটা আপনার কাগজ কলমে প্রকাশ হলে হবে না, আপনাকে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার আচরণ, আপনার সবকিছুতে এটা প্রকাশ হতে হবে। এখানে এই জিনিসটা উনি মনে হয় একটা টিভি চ্যানেলকে, যেটা আমি দেখেছি বা দেখার সুযোগ হয়েছে, সেখানে উনি একটা পর্যায়ে তখন বলছেন হঠাৎ করে যে আমরা যারা সমাজের এই সফিস্টিকেটেড এই পোর্শনটুকুকে আমরা প্রিভিলেজ করতে দেইনি বা তাদের উপর তাদেরকে আমরা সামনে আসতে দেইনি, শব্দটা ঠিক শব্দটা আমার ঠিক মনে পড়ছে না, মেইনস্ট্রিম, হ্যাঁ মেইনস্ট্রিমে আসতে দেইনি এই শব্দটা, এবং এটা উনি একবার না 4 থেকে 5 বার বলেছেন। তার মানে বোঝা যাচ্ছে এটা উনি কিন্তু ভুলে বলেননি, উনি এটা স্পেসিফিক্যালি বলছেন। যখন এই শব্দটা উনি রিপিটেডলি বলছেন, তার মানে হচ্ছে উনি এটা দায়িত্ব নিয়ে বলছেন, এবং এই সব যখন এটা বলছেন তার মানে এটা ওনার ইন্টেনশনটা কি ছিল, উনি কি দায়িত্ব পালন করেছেন। আবার এখানে মিনি ক্যাবিনেটের ইস্যু আসতেছে, তখন সেই জন্য বেসিক্যালি এই প্রশ্নগুলো আসতেছে। কারণ এইখানে ইলেকশনের রেজাল্টটা যদি আপনি দেখেন, বিএনপি পেয়েছে প্রায় 3,73,00,000 ভোটের মতো, আর জামাত পেয়েছে প্রায় 2,43 বা 34 লক্ষ সামথিং এরকম ভোট, এবং এটা কিন্তু খুব কাছাকাছি রেশিও। এখন উনি যখন এবং প্রায় 50টা আসনে যেখানে কিন্তু ভোটের ব্যবধানে হেরেছে 2,000 থেকে 5,000 ভোটের ব্যবধানে, এইখানে এরকম যখন ডিস্টেন্স গুলো চলে আসে, তখন আসলে গভর্নমেন্টের ইন্টেনশন, গভর্নমেন্টের পেছনের গল্পগুলো আসলে যখন এইভাবে হঠাৎ করে মুখ ফসকে চলে আসে, তখন আসলে তো অবশ্যই বিরোধী দল এটার ব্যাপারে কনসার্ন রেজ করবেন। এখন কনসার্ন রেজ করার জায়গা কোথায়? দুটো। একটা হচ্ছে তারা অলরেডি মামলা করছেন, ইলেকশন ট্রাইব্যুনালে মামলা করছেন, যেটা হাইকোর্টে একটা বেঞ্চ দেওয়া হয়েছে, সেখানে মামলা অলরেডি করছেন, বেশ কয়টা মামলা হয়েছে, বিএনপিও করছে, জামাতও করছে। এবং আর কি পথ খোলা আছে, কারণ এখন অফিসিয়ালি ফোরাম আর নেই, যে আরেকটা ফোরাম ছিল ইলেকশন কমিশনকে লিখিত জানানো, সেটা টাইম চলে গেছে। এখন সেজন্য জুডিশিয়াল তদন্তের কথা বলছে, এবং উনি যেহেতু স্পেসিফিকলি অ্যাডমিট করেছেন আমরা দেইনি বারবার করে বলছেন, তার মানে হচ্ছে উনি এখানে কোনো একটা কিছু জানেন যেটা ওনার কাছে ওনার বলা উচিত, এবং তার জন্য জুডিশিয়াল তদন্তের কথা বলা হচ্ছে। আমি মনে করি একটা তদন্ত হওয়া উচিত, কারণ না হলে এই জিনিসটা আমি রেজওয়ানা আপাকে যদি জানি, উনি একজন দায়িত্বশীল মানুষ, এবং উনি যথেষ্ট দায়িত্ব নিয়ে কথা বলেন, এবং উনি বেলার যেহেতু একজন রিপ্রেজেন্টেটিভ, এবং সবসময় দেখেছি তাকে বিভিন্ন জনস্বার্থমূলক কাজগুলো করতে। আমি মনে করি উনি একটা প্রপার এক্সপ্লেনেশন দিবেন। যদিও একটু আগে একটা এক্সপ্লেনেশন ওনারা দেখছিলাম, উনি বলছেন একটা বিষয়ে প্রশ্ন করতে গিয়ে আরেকটা প্রশ্নের সাথে এটা গুলিয়ে ফেলে ওনাকে মিসলিড করা হচ্ছে। কিন্তু যদি ভিডিওটা দেখা হয়, একবার না বারবার করে দেখা হয়, তাহলে কিন্তু সেখানে কিন্তু এই গুলিয়ে ফেলার ইস্যুটা কিন্তু প্রকাশ পায় না। সেখানে প্রকাশ পায় যে ওনাদের প্ল্যানটুকু, যে প্ল্যানটুকু বেসিক্যালি, মানে আপনারা বলতে চাচ্ছেন যে নির্বাচনের ভোট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে প্ল্যান ওয়েতে আসলে এই কাজটা করা হয়েছে, এবং সেখানে গেল সরকারের উপদেষ্টা জড়িত, এরকম ভাবে কি আপনারা মনে করছেন? সেটাই তো জামাত তো সেটাই বলছে। এবং চৌধুরী মনি, আপনার কাছ থেকে যদি মন্তব্য নেই, কারণ বিএনপি কে বারবারই জামাত বলে আসছে তারা ভোট ইঞ্জিনিয়ারিং করে জিতেছে। কথা বলি, জি, রিজওয়ানা হাসান বিএনপি করে না, সে বিএনপি ঘরানার না। সে যতগুলো কাজ করেছে বিএনপির পক্ষে কখনোই একটা কাজও যায় নাই, এবং এটা তার নিজস্ব ব্যাপার। সে কি বলেছে, কোন নারীদের ব্যাপারে কি বলেছে, সেটা তার নিজস্ব ব্যাপার। আমি শুধু এইটুকু বলবো, গত সরকার ইন্টারিম গভর্নমেন্ট যে কাজগুলো করেছেন, সেগুলো কিন্তু আজকের যারা বিরোধী দল তাদের পক্ষের কাজই সব করেছেন। প্রশাসন দখল করা, তাদের হয়ে সরকার কাজ করেছেন। এনসিপি কে একটা জুড়ে দেওয়া, তাদের হয়ে সরকার কাজ করেছেন। এবং বিভিন্ন সময় এই যে সংস্কারের যে জিনিসগুলো মানে কঠিন আবদার বলা যায়, সরকার তাদের সব আবদারগুলো মিটিয়েছেন সময়ে অসময়ে। তাহলে সরকার যদি আজকে এই কথা বলেন, তাহলে তাদের সাথে সরকারের কি সম্পর্ক, তারাই এটা বুঝবেন। এটা তো বিএনপির কোনো হেডেক নাই।
এমন না যে বিএনপির জন্য সরকার বিরাট কিছু করে ফেলেছে, বরং সরকার আপনি দেখেন সরকার সব ক্ষেত্রে বিএনপির জন্য হুমকির মতো দাঁড়িয়েছিল। এই গত 18 মাস বিএনপি একটা বড় দল বলে সরকার কখনো কখনো বিএনপি বিগড়ে গেলে তাদের জন্য সমস্যা হবে, এই কারণে সরকার কখনো কখনো বিএনপি কে ডেকেছে বা ডাকতে বাধ্য হয়েছে। আপনি একটা কথাই বলেন, জাতিসংঘে যারা গেছে, আজকে যারা 6 সিট পেয়েছে তারাও 2 জন প্রতিনিধি সরকার নিয়ে গেছেন সঙ্গে করে, যারা বিরোধী দল তাদেরও 2 জন নিয়ে গেছে, যারা 2/3 মেজরিটি বেশি তাদেরও 2 জন নিয়ে গেছে। তাদের প্রথমে 2 জন দিয়েছিল এবং এনসিপির একজন দিয়েছিল এবং বিরোধী দলের একজন দিয়েছিল, সেটা নিয়ে কত সরকারের কাছে যেভাবে আবদার করেছে সরকার সেভাবেই কাজ করেছে। সরকার বহুবার বলেছে যে এই এনসিপি কে যে কোনো জায়গায় বিশেষ গুরুত্ব দিয়ে আনার জন্য, এবং সর্বশেষ নির্বাচনের আগে সরকার বলেছে ইয়াংরা অনেকগুলো এমপি পাবে, মন্ত্রী পাবে, সরকার তার মতো করে প্ল্যান করে গেছে। আমি যদি বলি এই সরকার নির্বাচন চেয়েছিল কিনা একটা সন্দেহ আছে, সঠিক সময় হয়তো সরকারের কিছু করার ছিল না। আজকে যদি কাউকে এই নির্বাচনের জন্য থ্যাঙ্কস জানাতে হয়, তাহলে আমার মনে হয় যে সেই সেনাবাহিনীদেরকে থ্যাঙ্কস জানাতে হবে, সেই যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের নিয়ে আমরা ভয়ে ছিলাম, ভীত ছিলাম তারা পারবে কিনা, এবং এখানে অগ্রণী ভাগে ছিল সেনাবাহিনী। সরকার যেখানে চুপ করে থাকতে এবং নিতে বাধ্য হয়েছে, কারণ সরকার অস্ত্র উদ্ধার করে নাই, নির্বাচনের যে পূর্ব শর্তগুলো একটাও পালন করে নাই, তারপরেও আমরা চুপ থেকেছি যে একটা নির্বাচন হয়ে যাক। সরকার প্রধান নিজে ভয় দেখিয়েছে যে এই সরকারের এই নির্বাচনের আগে বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। তো এই যে তারা এই কাজগুলো করেছে, আমরা তো কিছু বলি নেই। আজকে রিজওয়ানা জামাতের আমিরের একটা কথার প্রেক্ষাপটে এই কথাটা হয়তো বলেছে, তারা হয়তো মনে মনে খুশি হয়েছে, কিন্তু তাদের কিছু করার ছিল এটা। আর যাই হোক না কেন, আমি বিশ্বাস করি না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে না, এবং বাংলাদেশের যারা ভোটার আপামর জনগণ তারা বিশ্বাস করে না। আমার বিরোধী দলের সহকর্মী ভাই যে কথাটা বললেন 3.5 কোটি, 3,72,73 লক্ষ এবং 2,45,00,000, প্রায় 1,16 কোটির উপরে ভোটের ব্যবধান, এটা কিন্তু নিকটতম ব্যবধান না। 3,05 কোটি ভোট কাস্ট হওয়ার মধ্যে 1 কোটি ব্যবধান যদি হয়, 1.25 কোটি ব্যবধান হয়, তাহলে নিকটতম ভোট না। তাহলে এতগুলো ভোট এদিক ওদিক করার মতো কোনো সরকারের ক্ষমতা থাকলে সরকার অনেক কিছুই আগে ভাগে করতো। সরকার যেটা করেছে, সরকার বিদেশি অনেকেই উপদেষ্টা বানিয়েছে, অনেক নাগরিককে, বিদেশিদের অনেকের কথা সরকার শুনেছে, বাংলাদেশের কারো কথাই শুনে নাই। যদি কারো কথা শুনে থাকে তাহলে আজকের বিরোধী দলের কথা শুনেছে। এবং আমাদের সাথে সাবেক সরকারের একজন প্রতিনিধি আছেন, আপনি যদি চান উত্তর দিতে পারেন। আমি দুজনের বক্তব্যেই আমার বেশ কিছু রেসপন্স করার মতো আছে। আমরা আলোচনায় আসলে ছিলাম গেল নির্বাচনটিকে নিয়ে। আমাদের সহ যেসব অতিথিরা আছেন এর মধ্যে হচ্ছে আশা করি বেশ কিছু প্রশ্ন জমেছে ফয়াজ আহমেদের কাছে, কারণ যেহেতু আপনি গেল সরকারের প্রতিনিধিত্ব করেছেন। প্রথম কথা হচ্ছে, গেল সরকারে থাকা অবস্থায় আমি সরকারের বিষয়ে যে সমস্ত প্রশ্ন উত্তর সেগুলিতে রিপ্লাই করার জন্য বেতন পেতাম আসলে। এখন হচ্ছে আমি সেই বিষয়গুলিতে রিপ্লাই করব, কিন্তু আমি বেতন পাবো না, এটা একটা দুঃখজনক। তারপরে যেহেতু আমি একজন সংবাদকর্মী, কিছু বিষয়ে রেসপন্স করতে হয়। আমি একটু একটা ব্যাকগ্রাউন্ড বলি। প্রথম কথা হচ্ছে, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে এখানে আমাদের ফার রাইটস গ্রুপ, টু সাম এক্সটেন্ট এরা একটু এক্সট্রিমিস্ট টাইপ, এই গ্রুপটাকে যেইভাবে সোসাইটিতে ডিল করা উচিত ছিল, পলিটিক্যালি ডিল করা উচিত ছিল, কালচারালি ডিল করা উচিত ছিল, সেইটা করেনি আওয়ামী লীগ সরকার। না করে কি করেছে, তাদেরকে নানানভাবে গুম, খুন, হত্যা, নানান নিপীড়নের মধ্য দিয়ে মনে করেছে যে এই জিনিসটা দমিয়ে রাখা যায়, বা তখন গ্লোবাল ওয়ার এন্ড টেরর পলিসির কারণে আওয়ামী লীগ এটা থেকে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছে। এর ফলে এই এক্সট্রিমিস্ট গ্রুপটা একদম দমিত হয়ে একটা অবস্থার মধ্যে ছিল। এটা হচ্ছে আমাদের রাইট উইং এর যে সমস্ত মানুষেরা নানানভাবে সচেতন, তাদের একটা খুবই ক্ষুদ্র অংশ হলেও এরা কিন্তু খুব রেডিক্যাল টু সাম এক্সটেন্ট। এটার সঙ্গে জামাত ইসলামীর রাজনীতির খুব একটা মিল নেই আমার। তো এখন মুশকিল হচ্ছে, যখন একটা অভ্যুত্থান হয়ে গেল, অভ্যুত্থানে অনেকগুলি স্টেক হোল্ডার্স থাকে। অভ্যুত্থানে আওয়ামী লীগের বিরুদ্ধে যতগুলি ফোর্স, যত জায়গায় যত ক্ষোভ নিয়েছিল, সবাই একত্রিত হয়েছিল। সেখানে যেমন বোরকা পরা নারী ছিল, স্লিভলেস নারীও ছিল, কিন্তু একই সঙ্গে মিছিল করেছে। আপনি সোসাইটিতে পরবর্তীতে এই সহাবস্থানটা নানানভাবে খুঁজে পাবেন না, বিকজ একটা কমন ইন্টারেস্টের জায়গায় সব এক হয়েছে। তার মানে কি, ওই যে এক্সট্রিমিস্ট গ্রুপ আমরা যাদেরকে বলছি, বা যারা
আসলেই নানান এক্সট্রিমিজমের সঙ্গে ইনভলভ, খুব রেডিক্যাল কর্মকাণ্ড পরিচালনা করে, এই গ্রুপটাও তো এই অভ্যুত্থানে অংশ নিয়েছিল। সুতরাং অভ্যুত্থান পরবর্তী সময় এরা সবাই মানে একদম গুহা থেকে বেরোয় আসার মতো অবস্থা। সবাই মনে করছে যে এইবার তো দেশ স্বাধীন করেছি, সো আমার কিছু দায়িত্ব আছে, আমার কিছু দাবি আছে। দ্যাটস ওয়াই যে যার জায়গা থেকে সর্বোচ্চ অথরিটি নিয়ে এক ধরনের পাওয়ার ইম্পোজ করা শুরু করেছে। ধরুন মাজার ভাঙা, আরো নানান ধরনের লাশ তুলে পুড়িয়ে ফেলা, এই জঘন্যতম অপরাধগুলি, নিউজ পেপারের অফিসে হামলা করা, এই জঘন্যতম ব্যাপারগুলি কারা করেছে? তাহলে এটাকে কেন নিয়ন্ত্রণ করা যায়নি? এই একটা দীর্ঘ আলোচনা আছে, আমি সেটাতে না গিয়ে এই প্রসঙ্গটাই কেন বললাম এবং এটা কেন রিলেটেড সেই জায়গাটা বলছি। সেটা হচ্ছে সৈয়দা রেজওয়ানার যে ইন্টারভিউ টেলিভিশনে নেওয়া হয়েছে, সেই ইন্টারভিউতে উনি কিন্তু বারবার এই জায়গাটাকে মেনশন করছিলেন। দেখুন, আমরা তো তাদেরকে মেরে ফেলতে পারি না, আমরা তাদেরকে কোনোভাবেই যেন তারা সোসাইটির মেইন স্ট্রিমে চলে না আসে, সেই জায়গাটা এনশিওর করার জায়গায় আমরা কাজ। কাদেরকে নিয়ে বলছে? একটা রেডিক্যাল গ্রুপকে নিয়ে বলছে, যারা মাজার ভেঙেছে, যারা বিভিন্ন জায়গায় বাউলদের উপরে হামলা করেছে, এই ধরনের মানুষগুলিকে নিয়ে বলেছে। সুতরাং এই জায়গা থেকে অল অফ এ সাডেন উনি ওইটা নিয়ে বলছে, নারী ইস্যুতে তাদের ওই রেডিক্যাল গ্রুপের অবস্থান নিয়ে বলছে, অল অফ এ সাডেন একটা নির্বাচনের প্রশ্ন চলে আসলো, যেটাতে উনি যে প্রসঙ্গেই ছিলেন না। তো আমি বোধ করি যে জামাত ইসলামও এটা ওনার সঙ্গে ব্যক্তিগত পরিসরে আলাপ করে হোক বা যেভাবে হোক জামাত ইসলাম রাইটলি আন্ডারস্ট্যান্ড করে। তাহলে এখানে পলিটিক্সটা কোথায়? পলিটিক্সটা হচ্ছে, দেখুন, অনেকগুলি মিথ তৈরি হয়, এই মিথ দিয়ে দীর্ঘ রাজনৈতিক বেনিফিট পাওয়ার একটা সুযোগ আছে। কিন্তু জামায়াত ইসলামের কাছে একটা কার্ড হিসেবে এটা সামনে এসেছে, যেটা নিয়ে এখন কিছুদিন কথা বললে এটা ভবিষ্যতে আরো 2 মাস 3 মাস 6 মাস পর এই আলাপটা যখন করবে তখন অনেকটা এস্টাবলিশড হয়ে যাবে, মনে হচ্ছে আসলে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বুঝি হয়েছে। সেজন্য আমি মনে করি পলিটিক্যালি জামাত এই কাজটা করছে, যেটা জামাত অলরেডি সৈয়দা রেজওয়ানার বক্তব্য বলেন এবং এর প্রাসঙ্গিকতা যদি বিবেচনা করেন, তাহলে জামাতের কাছে জামাত পলিটিক্যালি এতটা ম্যাচিউর যে তাদের কাছে এটা ক্লিয়ার হওয়ার কথা। কিন্তু পলিটিক্যালি এই ম্যাচুরিটিও জামাতের আছে, এই অ্যাডভান্টেজটা দীর্ঘদিনের জন্য তাদেরকে নিতে হবে। সুতরাং বিএনপিকে ভবিষ্যতে গায়েল করার জন্য, কথায় কথা বলার জন্য ভবিষ্যতে বলতে পারবে যে উপদেষ্টা পরিষদ থেকে বেরিয়ে আসা লোকেরা বলেছে কিন্তু যে কি কারণে জামাতকে তারা ক্ষমতায় আসতে দেয়নি। সুতরাং এই অ্যাডভান্টেজটা নিচ্ছে। এইটা হচ্ছে আমার ভাইয়ের বক্তব্যের রিপ্লাই আমি বললাম। তারপরেও ওনাদের যদি মনে হয় পার্টিকুলার কোনো দাবি থাকে উপদেষ্টার বক্তব্য নিয়ে, ওই দাবি নিয়ে ওনারা সুনির্দিষ্ট জায়গায় যেতে পারেন, তদন্ত হওয়ার প্রয়োজন হলে তদন্ত হবে, জিজ্ঞাসাবাদ হওয়ার প্রয়োজন, কিন্তু জিনিসটা ওনারা পরিষ্কার। 2 নম্বর হচ্ছে আমার আপা যেটা বলেছেন, বলতে বলতে এমন অনেক কিছু বলে ফেলেছেন। আমি বোধ করি যে, আমি তো কমিউনিকেশন স্টুডেন্ট, আমি বোধ করি কমিউনিকেশনের স্কিলের জায়গা থেকে আপার বক্তব্য কিছুটা ওনার নিজের দলের বিরুদ্ধে চলে গেছে। ধরুন এই যে ধরেন বলতে গিয়ে কিছু ন্যারেটিভ আছে না, দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, আমরা বলছি, ফেসবুকে দেখছি, বলতে আরাম পাই। হ্যাঁ, বলছে তো বলছি, কাকে ধন্যবাদ দিচ্ছি, কেন ধন্যবাদ দিচ্ছি, এটা ঠিক পলিটিক্যাল ফিডব্যাক বা পলিটিক্যাল অ্যানালিসিস দাঁড় করালে ওনার বক্তব্যের মিনিং কি? রেজওয়ানা আপার বক্তব্য নিয়ে যেমন একটা মিনিং জামাত দাঁড় করিয়েছে, আজকে যদি আমার মনি আপার বক্তব্য নিয়ে একটা মিনিং দাঁড় করানোর চেষ্টা করে, সরকারকে নয় অমুককে ধন্যবাদ দেওয়ার চেষ্টা করছে নির্বাচনের জন্য, এরকম বিদেশি নাগরিক নিয়ে কথা বলেছে। আপা, আপনার পার্টি তো একজন ব্যক্তি উপদেষ্টা পরিষদে রয়েছিলেন, উপদেষ্টা ছিলেন, তার বিদেশি নাগরিকত্ব রয়েছিল, তার পদত্যাগও চেয়েছে। এখন যদি তারা বলে যে উনাকে কেন আপনি আপনাদের ক্যাবিনেটে নিয়ে নিলেন, তাই না? সো এই আলাপগুলি আমরা আগেও ডিবাঙ্ক করেছি এই তরিকায় যে যেই মানুষটাকে আপনি এই ব্লেমটা দিচ্ছেন, আমি লাইভ টক শোতে বলেছি জনাব খলিলুর রহমানের যদি আপনি বিদেশি নাগরিকত্ব দেখাতে পারেন আমি চাকরি ছেড়ে দেব, আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম। সো আমরা সেই জায়গায় তো তখন আমাদের উপদেষ্টা ছিলেন, সে সময় আমি সেই সরকারের সঙ্গে ছিলাম, আমরা দায়িত্ব নিয়ে বলেছি। তারপরেও কিন্তু পলিটিক্যাল জায়গায়, পলিটিক্যাল ল্যান্ডস্কেপে এই আলোচনাটা দীর্ঘদিন ছিল, ওনাকে বিদেশি নাগরিক হিসেবে নানানভাবে উপস্থাপন করা হয়েছে। সুতরাং সেই মানুষকেও তো আপনাদের প্রয়োজন হয়েছে, নিচ্ছেন। তো আমার মনে হয় ওই সময়কার রাজনৈতিক বাস্তবতায় যে আলাপগুলি শুধুমাত্র ইন্টারিমকে এক ধরনের চাপে রাখার জন্য, এক ধরনের নানান রকম অবিশ্বাসের জায়গা থেকে ধরুন করেছেন, সেই আলাপটা যদি এখনো করেন, তাহলে আপনাদের যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা নির্বাচনগুলির একটা, বাংলাদেশের ইতিহাসে এমন একটা নির্বাচন হয়েছে যেটা নিয়ে পার্টিকুলার কোনো কোয়েশ্চেন নাই, যেটা কোনো রক্তক্ষয়ের ব্যাপার নাই, সেই নির্বাচনকে নিয়ে যদি এভাবে পলিটিক্যালি একটা বেনিফিট পাওয়ার জন্য অন্তত একটা ক্ষুদ্র আলোচনায় আলাপটা করি, তাহলে এটা বিপজ্জনক হয়ে দাঁড়াবে। ভবিষ্যতে আপনার দল কি ধরনের নির্বাচনের মধ্য দিয়ে এসেছে, কাদেরকে ম্যানেজ করে এসেছে, এই প্রশ্নগুলি উঠবে। দয়া করে এই জায়গাটাকে আমার মনে হয় ফোকাস করা জরুরি।